আচ্ছা, ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি তো আরেকটু আগে বললে ভালো হইতো, তাহলে আজকে দুইটা একসাথে পড়াইতাম। আচ্ছা, আচ্ছা আজকে শব্দের বেগ নিয়ে কথা বলবো, শব্দের বেগ। আচ্ছা কোনো সমস্যা নাই, এগুলো ম্যাথ একদম ইজি, খালি একটু কোনোভাবে ধরতে পারলে হলো। আমরা আরো দুইটা ক্লাস পাবো মেবি, তাই না? আচ্ছা আগামী ক্লাসে ফুল কেমিস্ট্রি একটা করবো, ওটা হলো লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করবো। আমরা লিমিটিং বিক্রিয়কের আগ পর্যন্ত পড়া নিয়ে রাখছি। তারপরের ক্লাসে আবার ফিজিক্স পড়াবো, আর ঈদের পরে এসে আবার এভাবে শুধু টিউটোরিয়ালের গুলা দেখাবো। আচ্ছা, তো আমরা হলো আমাদের সামনে কি শীটটা আছে, আমরা দেখি বায়ুতে শব্দের বেগ নিয়ে কথা বলি। বায়ুতে শব্দের বেগ, এই যে এই টপিকগুলো আমরা ওইদিন পড়ছিলাম না, এটা সবার মাথায় রাখবা। এখন এইগুলা দিয়ে সলভ করতে আমাদের লাগবে আর কি। আচ্ছা, এখানে দুইটা থিওরি আছে। একটা হলো বাতাসের তাপমাত্রার উপর শব্দের বেগের চেঞ্জ আসে, আর একটা হলো বাতাসের ঘনত্ব। কয়টা জিনিস বলো তো? দুইটা, একটা হলো বাতাসের তাপমাত্রা আর একটা হচ্ছে বাতাসের ঘনত্ব। দুইটাই সমানুপাতিক ধর্ম, কিন্তু একটু আলাদা আলাদা সেন্স আছে। একটা হলো সমানুপাতিক না, একটা হলো সমানুপাতিক আর একটা হলো ব্যস্তানুপাতিক। তবে দুইটাই বর্গমূলের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? বর্গমূল। মানে সহজ, আমি আগে লিখে বলি। মানে বাতাসের শব্দের বেগ হচ্ছে ভ্যালোসিটি অফ সাউন্ড সমানুপাতিক রুট ওভার টি, আর হচ্ছে ভ্যালোসিটি অফ সাউন্ড রুট ওভার ডি, 1/d। এই যে এই দুইটা সূত্র, তাহলে এই দুইটা হচ্ছে তোমার শীট আছে, মনোযোগ দিলেই হবে। আমরা এইভাবে বলতে পারি বাতাসের শব্দের বেগ বাতাসের তাপমাত্রার, এটার নাম বাংলায় আমরা বলি বর্গমূল। বর্গমূল, তাহলে এইভাবে বলতে পারি বাতাসের তাপমাত্রার বর্গমূল এর সমানুপাতিক। আসো, আর এটার ক্ষেত্রে এইভাবে বলবা বাতাসের শব্দের বেগ, এটা হলো বাতাসের ঘনত্ব। ঘনত্ব দ্বারা আমরা হলো বাতাসের ডেনসিটিকে বুঝাইতেছি। কাকে বুঝাইতেছি? ডেনসিটি। তাহলে বাতাসের ঘনত্ব এর, এটা হলো রুট 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 অর্থাৎ বর্গমূল এর অনাপন আছে, তাহলে এটা কি হবে? ব্যস্তানুপাতিক। কোন থাকবে? তাহলে আমরা এইভাবে বলি বাতাসের শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, আর বাতাসের শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এইভাবে বলবা, পারবা না? আচ্ছা আচ্ছা, এইবার আমরা হলো এই যে এখানে দেওয়া আছে বেসিকটা, বাতাসের শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক রুট ওভার টি। ঠিক আছে, তারপরে দেখো এখানে এখানে একটা নোট দিছি। এই ক্ষেত্রে তাপমাত্রাকে এই সূত্র দিয়ে যদি ম্যাথ করি, এখানে তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করা যাবে না, অর্থাৎ অবশ্যই এটাকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হবে। এখন কেলভিন স্কেলে প্রকাশ করার একটা রুল আছে। আসো আমরা শীটের মধ্যে একটা নোট লিখে নেই, একটু নোট এইখানে। এটা আছে হলো কত পেজে, চালু করো। 10 নাম্বার পেজে যাই। 10 নাম্বার পেজে এক জায়গায় নোট লিখি। নোট, সময় নষ্ট না করি, সময়কে কাজে লাগাই। মানে এই যে এখানেও লিখতে পারো সেলসিয়াস
তাপমাত্রা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে 273 বা 273.15 বা 273.16 যোগ করতে হবে এক্সাম্পল বুঝে নিই আমরা। ওয়ালাইকুম সালাম। যেমন ধরো বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে কত হবে? কেলভিন স্কেলে কত? এটা একটা প্রশ্ন। ধরো আমরা শর্ট কোশ্চেন নিলাম, এটা যদিও 5 অধ্যায়ের, তাহলে এটার সলভ হবে এমন। টি সমান সমান, বোর্ডে তাকাও, প্রথমে তুমি এই যে এটা লিখলা 30 ডিগ্রি সেলসিয়াস, তো এই যে লিখছি তাপমাত্রা সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে প্রকাশ করতে হলে তার সাথে 273 অথবা 273.15 অথবা 273.16 যোগ করবা। তাহলে আমি এই যে পরের লাইনে 30 ডিগ্রি সেলসিয়াস, এখন যেহেতু আমি কেলভিনে যাইতেছি, ডিগ্রি সেলসিয়াস বাদ, তাই এর সাথে 273 দিলাম, দেওয়ার পর তার পাশে যে ডিরেক্ট ডিগ্রি কেলভিন লিখলাম। তাহলে আমাদের ফলাফল আসতেছে কত? 303 কেলভিন। ডিগ্রি কেলভিন লিখলেও চলবে, আর আমি শুধু লিখলাম 330 কেলভিন লিখলেও চলবে। নাও ক্লাসটারই করতেছি তো, মানে ওই যে ওই ব্যাচের পোলাপান আসতে পারে না এখন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে আরেকটা কথা, শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে না। তাহলে একটা এমসিকিউ টেস্ট আসতে পারে, শব্দের বেগ নিচের কোনটার উপর নির্ভর করে? 1 তাপমাত্রা, 2 ধরো নিলাম আসো চাপ, আর 3 দিলাম হচ্ছে ঘনত্ব। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 এবং 3। এই যে এটা হবে আর এটা হবে। এটার সাথে সম্পর্ক হলো বেগ সমানুপাতিক √/t, এটার সাথে সম্পর্ক হলো বেগ সমানুপাতিক 1/√d। আমরা এই শুরুতে আলোচনা করছিলাম। তাহলে যারা পরে আসলা, আমরা এই যে সূত্রটা শিখলাম, বাতাসের শব্দের বেগ, এটা স্মল ভি হবে অবশ্য, এটা ক্যাপিটাল ভির মতো দেখা যাইতেছে। বাতাসের শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। বলো তো কি বললাম? বাতাসের শব্দের বেগ বাতাসের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আচ্ছা, তো এই যে এই সম্পর্ক থেকে এই গাণিতিক সমীকরণটা দাঁড় করাইতে হবে। দাঁড় করিয়া তারপরে এইটা দিয়ে হচ্ছে আমাদের সৃজনশীল সলভ করা লাগবে। অসংখ্য সৃজনশীলে এই সূত্রটা লাগবে। তাহলে দেখি এটা আসলে কিভাবে সলভ করা যায়। যার চূড়ান্ত রূপটা হলো এরকম আর কি, এই যে এরকম। আচ্ছা আমরা একটু দেখি। আমরা মূলত এটার সমীকরণটা এক একটা বই এক এক রকম। ধরো আছে ভি নট ভি সমান সমান টি নট টি, এখানে হলো রুট এইটা, অথবা হবে হচ্ছে v1 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু √T1 ডিভাইডেড বাই টি, এরকম। এখন যে কোনো একটাই আমরা শিখবো। আমরা এটা বুঝাইতেছি, কোনো সমস্যা নাই। এইটা বুঝাই কেন এখানে ভি নট দিলাম। যেমন ধরো আবির, ধরো এখানে লিখলাম আবির, আবিদ, আবুল, আর ধরো লিখলাম হচ্ছে আমিন, তিনজনের নাম লিখলাম। সবার টি শার্টের মধ্যে আমরা হচ্ছে সিম্বল ইউজ করতে চাইতেছি, নামের ফার্স্ট লেটার সবাই রে দিলাম। তাহলে সিরিয়াল অনুযায়ী ও আগে আসছে, ও তারপরে আসছে, ও সবার শেষে আসছে, এটাই তো। তো ম্যাথ অনুযায়ী যদি আমরা সিম্বল দেই,
প্রথমটা এ, তারপরটা এ প্রাইম, তারপরটা ডাবল প্রাইম। হ্যাঁ, এটা হলো প্রাইম মেথডে। তারপর আসো 1 2 3 নাম্বার মেথডে। প্রথম যে আসলো সে হলো 1, তারপরের জন্য আসলো 2, তারপরের জন্য আসলো 3। এখন এটা কত থেকে শুরু হয়েছে? 1 থেকে। নাম্বারিংটা যদি 0 থেকে হয় তাহলে হবে A0, A1, A2। মানে ব্যাপারটা হলো এই যে এরকম, ধরো লিখলাম 1 2 3, এটা একটা নাম্বারিং, আর একটা হলো 0 1 2। ঠিক আছে, এইভাবে। তাহলে ধরো এই যে এটার নিচে এ পড়লো, এই যে 2 মানে এই এর নিচে 1 পড়লো, 2 পড়লো, 3 পড়লো। কিন্তু অল্টারনেটিভলি এখানে যদি দেখি তাহলে আমরা দেখতেছি যখন 1 2 সিরিয়াল অনুযায়ী যায় তাহলে এটা হলো ইনিশিয়াল মানে প্রথম অবস্থা বা আদি অবস্থা, আর এটা হলো শেষ অবস্থা। আর যদি 0 থেকে শুরু হয় তাহলে 0টাই হলো এখানে ফার্স্ট স্টেট, আর 1 হলো এখানে সেকেন্ড স্টেট। তো সেই হিসাবে এখানে নট দ্বারা প্রথম অবস্থা বুঝাইছে, এটা বলার স্টাইল। যেমন এই যে 0.4 বলি না আমরা, ব্রিটিশ স্টাইলে এটারে নট বলে। এই নট বানান এটা না, এই যে NOT নট এটা নাই, NOUGHT। এই নট মানে হলো 0ই বা আদি বা ইনিশিয়াল। যেমন নট পয়েন্ট নট 4, এই যে নট পয়েন্ট নট 4, ওই যে যখন যারা আইএলটিএস এক্সামিনেশন দেয় তারা হলো এটা এইভাবে বলে নট পয়েন্ট নট 4, কারণ ব্রিটিশ লিসেনিং এভাবে শোনায় আর কি। তো আমরা আসলে যে জিনিসটা জানানোর চেষ্টা করলাম এই আলোচনা থেকে, এখানে এটা মানে হলো আদি বেগ। এটা মানে কি? মানে প্রথম বেগ। এখানে আদিও না বলি আমরা, প্রথম বেগ। আর এটা হলো সেকেন্ড বেগ। এখন এই রুমের বর্তমান তাপমাত্রা কত বলতে পারো কেউ? ধরো 25°C। তো এইটা হলো আমার শেষ তাপমাত্রা। আদি তাপমাত্রা কোনটা? আদি তাপমাত্রা ধরে নেওয়া লাগবে 0°। কোনটা রে? সায়েন্টিস্টরা হচ্ছে শব্দের বেগ পরিমাপ করার জন্য 0° মানকে কনস্ট্যান্ট ধরে নিছে। কনস্ট্যান্ট মানে কি? স্থির মান। যে কোনো সময় মানে শব্দের বেগ বের করার জন্য 0° থেকে হিসাব শুরু করবে তারা। তো 0°তে শব্দের বেগ তারা বের করছে এভারেজ একটা মান, সেটা হলো 330 মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবা আপাতত। তো আমরা যে এটা হলো নিউ বুকস, নতুন বইয়ের আলোকে, কিন্তু পুরান বইয়ে এই মানটা আছে হলো 332 মিটার পার সেকেন্ড। এটা এখন ইউজ করা যাবে না, যেহেতু আমাদের বইয়ে এই মান দিছে, এই মান দিয়ে ম্যাথ করা লাগবে। এখন প্রশ্নের মধ্যে আবার আমেরিকান কিছু বইয়ে দেখা গেছে 331.5 মিটার পার সেকেন্ড আছে। এটা দিলেও হবে না, আমাদের আসলে এইটা লাগবে। আমাদের বইয়ের মধ্যে রিডিং এ লেখা আছে যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলো তো কত ডিগ্রি বললাম? 0°। তো একটু আগে কোশ্চেন করছিলাম এই রুমের তাপমাত্রা কত কত, তোমরা বলছো হলো 25। তাহলে তাপমাত্রাটা কত থেকে হিসাব শুরু করা লাগবে? 0। তাহলে 0°। তাহলে আমি প্রথমে ধরলাম, ধরো T0, এখানে লিখলাম T0°C তাপমাত্রায় শব্দের বেগ হলো V0। আর টি এটা যদি 0 হয় তাহলে এখানে কত হবে? 1 হবে না? 1°C তাপমাত্রায় হলো V1। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে, তাপমাত্রা 1 থেকে মানে 0 থেকে বৃদ্ধি পেতে 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 1 হইলো, মানে শেষ অবস্থায় আসলো। কোন অবস্থায় আসলো? শেষ অবস্থায়। কেউ কথা বলবা না। এখন একটা জিনিস, আমরা x এর পাওয়ার যদি 1 হয় সেটা কি লিখি? x এর সহগ যদি 1 হয় এটাও তো লিখি না। তাই যখন এই যে 0-র মানটা ইউজ করা হয় তখন ওই যে ম্যাথ করার সময় এখানে 1 লেখেন না, তারা হলে এখানে মনে মনে 1 আছে সেটা ধরেই নেয়। কিন্তু এটার ক্ষেত্রে যখন 1 1 ইউজ করছে তখন এই জায়গায় মাস্ট 2 ইউজ করা লাগবে, বুঝছো? আবার উপরে 1 ইউজ করা লাগবে। এমন করা যাব না, তখন আবার এমন করা যাব না যেমন ধরো তুমি এই 1 সরাই দিলা, মনে করো তুমি যদি বলো যে আমি এটা দেবো না, তাইলেও ভুল হলো সমীকরণ অনুযায়ী। সমীকরণ যে বড় ধরনের ভুল হলো। সমীকরণটার ইউজ হলো যদি 1 2 ইউজ করি তাহলে প্রথমটা 1, তারপর এটা হচ্ছে মানে 1 2 1 2। কিন্তু 0-র ক্ষেত্রে 0-র পরে 1 আসে না, 1 লেখে না। কিন্তু ধরে নেওয়া লাগবে 0 হলো এখানে ইনিশিয়াল মানে প্রথম অবস্থা, তারপরেরটাই কি? দ্বিতীয় অবস্থা বা শেষ অবস্থা, বুঝছো তো? তাহলে এখন আমরা যে জিনিসটা শিখলাম একটু আগে, জানো আমরা কি শিখলাম? তাপমাত্রা কিসের সমানুপাতিক, সরি বেগের শব্দের বেগ কিসের সমানুপাতিক? তাপমাত্রার সমানুপাতিক। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার হলো টি, সরি উল্টা হলো, আমরা একটু আগে যেটা দেখলাম যে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ এটা নিয়ে আসলাম ভি সমানুপাতিক √T0। তাহলে এটার ক্ষেত্রেও হবে কি? এটার ক্ষেত্রে হবে হচ্ছে, হ্যাঁ এখানেও কি হবে? তাহলে হলো ভি সমানুপাতিক √T। এখন আমরা সবাই জানি যে সমানুপাতিক চিহ্নটা দূর করার জন্য একটা কি দিতে হয়, তাই এখানে একটা ধ্রুবক দিলাম, √T0 দিলাম। এখানেও আমরা ওইরকম একটা দিতে পারি, ভি সমান কে √T। এর মধ্যে 1 2 তো আর দিতে পারতেছি না,
কারণ কে ধ্রুবক একই ভ্যালু দিবে। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। আচ্ছা, এখন এই সমীকরণ দুটো এখানে তুলনা করবে, মানে হচ্ছে তুলনা মানে কি, মানে বলবে যে রুমের তাপমাত্রা এখন এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে শব্দের বেগ কেমন, তার মানে আগে শব্দের বেগটা ছিল এখন অন্যরকম, এরকম তুলনামূলক আলোচনা আসতেছে। লজিকটা এইভাবে সেট করবা যে পৃথিবীতে যদি কোনো রাশির সাথে তুলনা করা হয় তাহলে সেখানে ভাগ করতে হবে, সেই রাশিকে সেই রাশিটা ভাগ করতে হবে। যদি কোনো রাশির কত গুণ বড় বা কত গুণ ছোট এরকম কোশ্চেন করা হয় সেখানেও ভাগ করতে হবে। যদি বলে কোনো রাশির কত অনুপাত তাহলেও সেখানে ভাগ করতে। তাহলে তিনটা জিনিস অনেক দিন যাবত বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সব জায়গায় একই থিওরি। সেটা হলো যদি দুইটা রাশির মাঝখানে গুণ সম্পর্ক চায়, এদিকে তাকাও, দুইটা রাশির মাঝে গুণ সম্পর্ক চায় অথবা দুইটা রাশির অনুপাত সম্পর্ক চায় অথবা কে কার তুলনায় কত গুণ ছোট বড় এরকম কিছু, তুলনা অনুপাত গুণ, তুলনা অনুপাত গুণ, তুলনা সম্পর্ক অনুপাত সম্পর্ক গুণ সম্পর্ক, এই তিনটে স্টেপেই আমরা হলো ভাগ করব। কি করব? ভাগ। তাহলে এখন সেই হিসাবে আমি এখানে লিখলাম 1 নং সমীকরণ ভাগ 2 নং, অর্থাৎ এইটা আর এটা ভাগ দিলাম। তাহলে এই পাশেরটা ভাগ, এই পাশেরটা ভাগ। তাহলে আসতেছে ভি নট উপরে, নিচ হলো ভি সমান সমান কে রুট ওভার টি নট ডিভাইডেড বাই কে রুট ওভার টি। তাহলে আমি এখানে কে কে কেটে দিলে ভি নট ডিভাইডেড বাই ভি আসে সমান সমান রুট ওভার টি নট ডিভাইডেড বাই টি আসে। এই যে এইভাবে ম্যাথ করবা, বুঝছো? বাসায় এটা 2 বার 3 বার তুমি বাসায় 2 বার 3 বার এটা করবা। আচ্ছা, যার লাইটের সমস্যা সে পিছনে যাও। তাহলে দেখো এই জায়গায় এইটা, এখন দেখো এটা কি রকম। তাহলে আমি বাংলায় যদি এই জায়গায় লিখি, এটা ছিল আমাদের কি প্রথম স্টেপ ছিল না, মানে প্রথম তাপমাত্রা, প্রথম ওই তাপমাত্রায় তার বেগ, এটা ছিল দ্বিতীয় তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এখানে আমরা যদি লিখি প্রথম তাপমাত্রাকে এখানে কি দ্বারা প্রকাশ করব? T1। দ্বিতীয় অবস্থার তাপমাত্রাকে, দ্বিতীয় অবস্থা এই পরিবেশের তাপমাত্রাকে আমরা প্রকাশ করব হলো T2 দেয়া। তাহলে এই অবস্থায় শব্দের বেগ হলো ধরো V1, এই অবস্থায় শব্দের বেগ হলো V2। বাচ্চারা খেয়াল করো, তাহলে V1 সমানুপাতি রুট ওভার T1, V2 সমানুপাতি রুট ওভার T2। খুব মনোযোগ দিতে হবে, কারো সমস্যা হলে এইদিকে তাকাও। তাহলে এখানে দিলাম কে, রুট ওভার হলো এখানে টি, এই জায়গায় আসতেছে তোমার হলো V2 সমান সমান কে রুট ওভার হলো এখানে টি। তাহলে এটা 1 নং, এটা 2 নং। তাহলে আগের মতো সেম টু সেম আমরা এখন কি করব? ভাগ করব। তাহলে আমি ধরো 1 ভাগ হচ্ছে 2 দিলাম, দিলে আমরা যেটা পাইতেছি V1 ডিভাইডেড বাই V2 আর হচ্ছে রুট ওভার T1 ডিভাইডেড বাই T2। বুঝছো? এটা মাথায় রাখবা, এই সমীকরণটা 2-3 বার বাসায় করবা। এত টাইম নষ্ট করতেছো তোমরা। আচ্ছা আচ্ছা, এখন কথা হইলো এই জায়গায় হচ্ছে আমি যদি লিখি ভি নট ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু রুট ওভার টি নট ডিভাইডেড বাই টি। আচ্ছা, ভালো করে মনোযোগ দিবা। আর এই জায়গায় লিখলাম হচ্ছে V1 ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার T1 ডিভাইডেড বাই এখানে হলো T2। আচ্ছা, V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই T2। তাহলে আমরা একটারে বলছিলাম কনস্ট্যান্ট ধরে নেওয়া লাগবে। কোনটারে কনস্ট্যান্ট জানি ধরছিলাম? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সায়েন্টিস্টরা কনস্ট্যান্ট মান বের করছে। আজীবন যতবার ম্যাথ করবা, যদি 5000 ম্যাথও করো এখানে 330ই বসানো লাগবে। আর এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। একটু আগে আমরা শিখছিলাম যে সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করতে হয়, তার সাথে কত যোগ করা লাগে? 273 সামথিং। তাহলে আমরা হচ্ছে যে ব্র্যাকেট সহ এখানে কেলভিন দিতে হবে। এই লাইন থেকে এই লাইনে আসা মানেই ব্র্যাকেট দিয়ে কেলভিন লেখা, খালি 273 লিখলে আবার হবে না, এটা 5 অধ্যায়ের পড়া। তাহলে আমি পাইলাম 273 ডিগ্রি কেলভিন আর শুধু 273 কেলভিন। তার মানে এইটার মান অলওয়েজ হবে 273। তাহলে পরীক্ষায় কি হবে জানো? পরীক্ষা হলো এইটার মান বের করতে বলবে অথবা এইটার মান বের করতে বলবে। তাহলে এই দুইজন ফিক্সড। যখন বেগের মান দিচ্ছে, শোনো, তোমার 300 বললো যে আজকে শব্দের বেগ ছিল 345 কেলভিন, যদি এটা বলা থাকে তার মানে তখন প্রশ্নে তাপমাত্রা চাবে, সরি বেগের মান না, তো এখানে ধরো বেগের মান হলো মিটার পার সেকেন্ড দিয়ে দিচ্ছে, তাহলে বলবে যে আজকের পরিবেশে তাপমাত্রা কত। আবার উল্টা, ধরো পরীক্ষার হলে দেখতেছো যে তোমার তাপমাত্রা হলো 28 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তাহলে তখন তোমার জানতে চাওয়া হবে শুধু ভি এর মান। ভি মানে এখানে কোনটারে বুঝাইতেছে? V2 কেই বুঝাইতেছে, V2ই তো নাকি? তাহলে এইটার ক্ষেত্রে আমরা যাই, তাহলে এখানে V1 বলতে কোনটারে বুঝাইতেছে বলো তো? 330 মিটার পার সেকেন্ড। আর T1 বলতে কোনটারে বুঝাইতেছে? 273।
মনে থাকবে? তাহলে পরীক্ষায় তোমার জানতে চাওয়া হবে V2 অথবা T2, যে কোনো একটা। ধরো এই যে একটা সৃজনশীল, এখানে এই যে লিখছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। এখানে যে 332 দেওয়া আছে, এটা যশোর বোর্ড মেবি ধরো 2018 সালের, মানে পিছনের যেগুলা সেইগুলার ক্ষেত্রে এটা থাকতে পারে, কিন্তু আপডেট যেইগুলা সৃজনশীল সেইগুলার মধ্যে দেওয়া থাকবে হলো কত, 330 দেওয়া থাকবে। আচ্ছা, এই যে এইখানে প্রশ্ন, বগুড়া জেলা স্কুল 17, ওই দিনের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এটা বলতো T1 নাকি T2? ওই দিনের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো T2। আমরা বলছি T1 সবসময় ধ্রুবক, কনস্ট্যান্ট, সেটা 0 ডিগ্রির জন্য। কত ডিগ্রির জন্য? মানে সূত্রটা তৈরি হয়েছে 0 ডিগ্রি থেকে তুলনা করে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে যদি এখন আমি বলি ওই দিনে তাহলে শব্দের বেগ কত ছিল, তাহলে সূত্র হলো আমাদের এই যে এটা, V ডিভাইডেড বাই V নট ডিভাইডেড বাই V ইজ ইকুয়াল টু রুট ওভার T নট ডিভাইডেড বাই T। বলো। হ্যাঁ, ওটা যে শুরুতে বললাম যে এই সূত্র দ্বারা অঙ্ক করলে অবশ্যই কেলভিন এককে নেওয়া লাগবে। তাহলে এইখানে যদি আমরা বের করি, সেটা হচ্ছে হলো ভি নটের মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আর টি নট দেখো, এখানে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস যদি ভ্যালুজে লিখে নেব, কোনো সমস্যা নাই। তাহলে পরবর্তীতে আমরা লিখলে 0 প্লাস 273 কেলভিন ইজ ইকুয়াল টু 273 কেলভিন। আচ্ছা, তাহলে আমাকে এখানে বের করতে বললো, আচ্ছা ওই দিনের তাপমাত্রা ছিল, এটা হলো T2। তাহলে T2, এখন কি T2 লিখবো না T লিখবো? T লিখবো। তাহলে T সমান সমান তোমার কত ভ্যালু? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25-এর সাথে আমরা যোগ করলাম হচ্ছে 293। আচ্ছা, 273 কেলভিন। তাহলে আমরা পাইতেছি হলো 298 কেলভিন, তাই না? বের করা লাগবে হচ্ছে ওই দিন শব্দের বেগ কত ছিল, এই যে এটা। তাহলে আমরা ভি এর মান বের করব, তাই করব না? আচ্ছা, তাহলে ভি এর মান এখানে যে বসিয়ে দেই, ভি নট হলো 330 ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু টি নটের মান কত, 273, আর নিচে হলো 298। এই হলো অ্যান্সার। এইভাবে আমরা বের করব। তাহলে আমার কনস্ট্যান্ট মান হলো এখানে ভি নট আর টি নট, এটা মাথায় রাখলেই চলবো। মাথায় থাকবে না? আচ্ছা, যে কোনো জায়গায় যদি তাপমাত্রা, যেমন এই যে এখানে দিচ্ছে হলো 31 ডিগ্রি সেলসিয়াস, মানে এগুলা প্রত্যেকটা অঙ্কে বেগের মান বের করে অঙ্ক করা লাগবে। তুমি বেগের মান না বের করে অঙ্ক করতে পারবে না। আর বেগের মান বের করার এর জন্য একটা শর্টকাট সিস্টেমে যা লাগবে। যদি আমরা এমসিকিউ সলভ করি বা কোথাও সলভ করি, শর্টকাটটা কি এই যে এখানে দেওয়া হয়েছে, এই যে এটাই হলো ধরো শর্টকাটটা। এই শর্টকাটটা কিভাবে আসলে এটা আমরা একটু দেখে নেই। বলছে সৃজনশীল প্রশ্নে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকলে তা কেলভিনে প্রকাশ করে নিম্নরূপ সূত্র দ্বারা সমাধান করতে হবে অথবা ম্যাথ করতে হবে। সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। অর্থাৎ ব্যাপারটা ছিল এরকম, ধরো ভি নট উপরে ছিল, ভি নিচে ছিল, আর রুট ওভার টি নট ছিল, নিচে টি ছিল, তাই তো? তাহলে টি রে যদি ভাগ করে দেই, ভি নট ডিভাইডেড বাই ভি, উপরে রুট ওভার টি নট, নিচে হলো রুট ওভার টি। আমার এটার মান বের করা লাগবে না? এটার মান যদি বের করি, তাহলে এইদিকে আর গুণ করে দিলে দাঁড়াইতেছে ভি ইন্টু রুট ওভার টি নট ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার টি। আমি এটার মান বের করব। অতএব আমার সূত্রটা দ্বারাই ভি ইজ ইকুয়াল টু ভি নট উপরে রুট ওভার টি, নিচে হলো রুট ওভার টি নট। অর্থাৎ সূত্রটা হলো এরকম, ভি ইজ ইকুয়াল টু, আর এই যে সামনে রাখলাম, তাহলে ভি নট রুট ওভার উপরে হলো টি, টি নট। বুঝছো? যেমন তোমার একটু আগে আসছিল হলো কত, 31 ডিগ্রি সেলসিয়াস, এরকম ছিল না? কথা বলো না কেন? তাহলে এটা যদি দেওয়া ম্যাথ করো, তাহলে ধরো টি এর মান হলো 31, তার মানে 273, তার সাথে হলো 31, কত হয়? 304 কেলভিন, তাই না? 304 কেলভিন। এইভাবে কিন্তু লিখলে আসলে হবে না। এইখানেই এই লাইন থেকে এই লাইনেই হচ্ছে কেলভিনটা লিখে আসতে হবে।
তাহলে আমি এখানে ভি নট এটা লিখে দিতে হবে স্যারকে 330 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে টি নটের মান দরকার, টি নট হলো তোমার হলো 273 কেলভিন, এটা লিখে দিতে হবে। তাহলে আমরা ভি নটের মান বসালাম 330 ইন্টু রুট ওভার, উপর হলো টি এর মান হলো 304 আর নিচে হলো 273, অর্থাৎ এই লাইন দিয়ে ম্যাথ করবা। কিন্তু শুরুর দিকে সূত্রটা হচ্ছে ব্রেনে সেট করার জন্য কয়েকবার তোমরা এটা লেখা প্র্যাকটিস করতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা ইউজ করবো যে এইটা লেখা আছে শব্দের বেগ বের করার জন্য ভি নট সেলসিয়াস এককে প্রদত্ত তাপমাত্রা তার সাথে 273 যোগ, মানে এই জিনিসটা মানেই তো টি ইজ ইকুয়াল টু সেলসিয়াস এককে তাপমাত্রা তার সাথে হলো 273, তাই না জিনিসটা? এই যে এটাই করছি, যেমন ধরো যে তাপমাত্রা আছে সেটা হলো 31, তার সাথে 273 যোগ করছি, উল্টা হয়েছে, আর নিচে হলো 273, অর্থাৎ এইটা অথবা এটা যে কোনো একটা করবা। আচ্ছা, বাতাসের শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। তাহলে শুরু ছিল এরকম, ভি সমানুপাতে রুট ওভার টি আর ভি সমানুপাতে 1/√ রুট ওভার ডি, দুটাই বর্গমূলের সম্পর্ক, একটা হলো তোমার সমানুপাতিক সম্পর্ক আর একটা এই যে উপর 1 আছে তাই এটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে বাতাসের ঘনত্ব যদি এই মানটা যদি কমে যায়, এটা যদি কম হয় তাহলে এই যে এটা বেশি হবে, বেশি হবে, উল্টাই তো নাকি? আবার যদি ধরো এইটা কোনো কারণে তোমার ঘনত্ব যদি বেশি হয়, ঘনত্ব যদি বেশি হয় তাহলে এই পাশে বেগ শব্দের বেগ কমে যাবে, এইটা মনে রাখবো, এটার সম্পর্ক এটাই। আচ্ছা, এর জন্য এখানে একটা তথ্য আসছে, বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, ফলে বাতাসের বেগ বেড়ে যায়। এই লাইনটার অর্থ কি? লাইনটার অর্থ হইলো, যেমন ধরো আমরা যদি একটু দেখি, সেটা দেখি, আচ্ছা ধরো এই জায়গায় আমি কিছু গ্যাসীয় পদার্থ দিলাম, মনে মনে ধরো এটা হলো বায়ু, তো এখানে বায়ু যে ঘনত্বের মধ্যে আছে, মাঝখানে যদি কিছু প্রবেশ করাই, অন্য কোনো কালারের পদার্থ প্রবেশ করাই, তাহলে মাঝখানে তাদের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবো না? আচ্ছা, এইটা মনে করো আমরা নিয়ে আসলাম বোঝানোর জন্য, এটা হলো বাতাসের প্রথম অবস্থা, এই অবস্থায় বাতাস থাকে, মানে এখন এটার অনুযায়ী আমি একটা চিত্র অঙ্কন করি। ধরো এমন পাত্রের মধ্যে এরকম বাতাস ছিল, এখানে বাতাসের কণা এরকম দূরে দূরে ছিল, কিন্তু ধরো শীতকাল হয়েছে, শীতকাল হওয়ার কারণে এখন কি হবে, যেমন মনে করো এটা বাতাস না থাকে, এটা হয়ে গেল জলীয় বাষ্প, মানে মাঝখানে এরকম মনে করো জলীয় বাষ্প ঢুকলো, জলীয় বাষ্পের কালার এটা নিলাম, তাহলে এই যে এটা একটা জলীয় বাষ্প, এটা জলীয় বাষ্প, এটা জলীয় বাষ্প, এটা জলীয় বাষ্প, জলীয় বাষ্প। এখানে বাতাসের কণাগুলা যেরকম কাছাকাছি ছিল, তো যেমন এটাও বাতাস এটাও বাতাস, কিন্তু এখানে বাতাস হলো এই জায়গায়, এই জায়গায় বাতাসের কণা হলো এই জায়গায়, আর একটা কণা এই জায়গায়, মাঝখানে অনেক ডিস্টেন্স হলো না? ঘনত্ব বাড়লো নাকি কমলো? না, বাড়ে নাই, ঘনত্ব হলো এইখানে, মানে এখানে কাছাকাছি আছে, কিন্তু এখানে অন্যজন ঢুকছে, এই অন্যজন তো আর ও না, বাতাস তো না, এটা হলো এয়ার, এয়ার। আর এটা হচ্ছে ধরো এখানে মানে জলীয় বাষ্প, দ্যাট মিনস ওয়াটারের লিকুইড ফর্ম তো না, গ্যাস ফর্ম, তাহলে অন্য একজন ঢুকছে, মাঝখানে দ্রুত পারলো না, এই তিনটার, এই যে এই তিনটা, তাই না? কিন্তু এই জায়গায় দেখা যাইতেছে, ধরো কথার কথা এইটুকু দ্রুত 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটারের মধ্যে 3টা কণা, আর 2 সেন্টিমিটারের মধ্যে কয়টা কণা? 2টা, মাঝখানের জন অন্যটা, মাঝখানের জন কি? অন্য একজন, এখানে যে এই পর্যন্ত হলো 2 সেন্টিমিটার, এই জিনিসটাই তো ওইখানে নিয়ে গেছি, 2 সেন্টিমিটারের মধ্যে আমি 3টা বাতাসের অণু পাইলাম, মানে বাতাসের ধরো কণা পাইলাম, আর এই জায়গায় 2 সেন্টিমিটারের মধ্যে কয়টা? 2টা, কারণ মাঝখানের এইটা তো আর বাতাস না, এটা হচ্ছে ধরো জলীয় বাষ্প, তাহলে ডিস্টেন্স বাড়লো না?
এর জন্য এখানে ঘনত্ব হলো কম, এখানে ঘনত্ব কম, ডি কম, আর এই জায়গায় ডি হলো বেশি, ডি হলো বেশি। এখন ডি বেশি হইলে, এটা যদি বেশি হয় তাহলে বেগ কি হয়? এখানে ঘনত্ব বেশি না, আর এই যে জায়গায় দেখো বাতাসে এখানে ঘনত্ব কম, তাহলে এই যে দেখো বাতাসে জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায়, এই জায়গায় কম, তাই শব্দের বেগ বেড়ে যায়। অর্থাৎ এই জায়গায় সাউন্ডের শব্দের বেগ বেশি, শব্দের বেগ বেশি। এটা বইয়ের মধ্যে লাইনটা আছে, পড়বা। আর এখানে শব্দের বেগ কম, শব্দের বেগ কম। আচ্ছা আর একটু বুঝাই, শীতকালে আজানের সাউন্ডটা জোরে শুনি না গরমকালে আজানের সাউন্ড জোরে শুনি? এটার উত্তর দাও। শীতকালে আজানের সাউন্ড একটু জোরে শোনা যায়, বুঝছো? আবার আর একটা উদাহরণ দিই, ধরো তুমি, এটা হচ্ছে নদীর পাড়ে আছো, এটা নদী, হ্যাঁ নদী বা নদী ধরো। আচ্ছা, তো নদীর পানির মধ্যে সূর্যের তাপ পড়লে পানিগুলো এরকম কণা কণা হয়ে উপর দিকে ওড়ে না? বাষ্প উপর দিকে ওড়ে না? বাষ্প যখন উপরের দিকে উঠতেছে, তো এইখানে বাতাসের মাঝখানে মাঝখানে যে বাষ্প ঢুকতেছে, তাহলে এইখানে তোমার হচ্ছে বাতাসের ঘনত্ব কম, বাতাসের ঘনত্ব কম। তো এইখানে বাতাসের ঘনত্ব কম হয়, এখানে সাউন্ডের বেগ বেশি, সাউন্ড ভ্যালোসিটি হাই, ভ্যালোসিটি হাই, বেশি। এটা মাথায় রাখবা। মোট কথা আমরা এই যে লিখছি, তাই বাতাসের জলীয় বাষ্প থাকলে বাতাসের ঘনত্ব কমে যায় আর বাতাসের শব্দের বেগ বেড়ে যায়। কি কথা বলে? আচ্ছা দেখো, বুঝছি তো এটা নাকি? পরের স্টেপ, আর একটা ইম্পর্টেন্ট থিং, শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। আচ্ছা, গত ক্লাসে আমরা যান্ত্রিক তরঙ্গ আর একটা কি ছিল আমাদের? ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রবাহের জন্য বা বিস্তারের জন্য অথবা চলনের জন্য মাধ্যম লাগে নাই। ফর এক্সাম্পল আলো মাধ্যম ছাড়াই আসে। তো শব্দ হলো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ও মাধ্যম ছাড়া চলতে পারে না। তা বলছে যে মাধ্যম ছাড়া যেহেতু চলতে পারে না, ওর মাধ্যম লাগে। আবার মাধ্যমের একটা স্পেশাল ধর্ম আছে, সেটা হচ্ছে তোমার হলো স্থিতিস্থাপকতা, যেটা ইংরেজিতে বলে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি। এখন ইলাস্টিসিটিটা আবার কি? যেমন ধরো এখানে এই স্কিনটা টেনে ছেড়ে দিলাম, আগের অবস্থায় ফিরে গেছে না? যদি এটার ইলাস্টিসিটি ধর্ম না থাকতো, তাহলে এটা টাইনে যে এরকম এরকম যে এখানে একটু চ্যাপটা বানাইলাম বা একটু আকারের বিকৃতি ঘটাইলাম, এটা এরকমই থাকতো। তাইলে ইলাস্টিসিটি কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগের করে বস্তুর আকারের বিকৃতি ঘটালে বস্তু যদি পূর্বের অবস্থায় ফিরে আসে বা আসতে চায় যে ধর্মের কারণে, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন বাতাসের কি স্থিতিস্থাপকতা আছে? অবশ্যই আছে, কারণ বাতাসে ফু দিয়া ধরো এখানকার কোনা সরাই দিলাম, ও আবার এখানে ফিরে আসবে, আসবে না? কিন্তু কাঠরে যদি এরকম করি, কাঠ কিন্তু ভেঙে যাবে, কাঠ আবার পূর্ব অবস্থা ফিরে আসবে, কাঠের ইলাস্টিসিটি নাই। তাই এই যে এখানে লিখছে যে মাধ্যমে যদি স্থিতিস্থাপকতা থাকে, তাহলে সেই স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে এটা হচ্ছে তোমার বেগের চেঞ্জেস আসে। এখানে নৈর্ব্যতিক আসবে, নৈর্ব্যতিকের জন্য এই লাইনটা আমরা রাখছি যে শব্দের বেগ নিচের কোনটার উপর নির্ভর করে? 1 মাধ্যমের স্থিতিস্থাপকতা, 2 ঘনত্ব, 3 তাপমাত্রা। অ্যান্সার কোনটা বলো? তিনটাই। আচ্ছা, 3 নম্বরে যে স্থিতিস্থাপকতা বলছে, ঘনত্ব বলছি না? ওকে। আচ্ছা, আবার তরল আর কঠিন পদার্থের প্রকৃতি বাতাস থেকে ভিন্ন, এইটার মিনিং কি? যেমন আমরা এখানে যে ইটা দেখছিলাম, যদি এটা সরিয়ে দেই, দেখো তো কি স্থির থাকে, বের হয়ে যায়। কিন্তু যদি এই জায়গায় তরল পদার্থ থাকতো, তরল উপরের দিকে মুভ করে বের হয়ে যেতে পারতো, তরল নিচে কিন্তু থাকতো, এক জায়গায় থাকতো, থাকতো না? আর কঠিন তো এই যে রুমের সামনে পড়ে রয়েছে, এটা কি কোনো দিকে নড়তেছে? তরল তাও একটু নড়াচড়া করে, কিন্তু কঠিন পদার্থ এক জায়গায় স্থির থাকে। এটা আমরা ওই যে যারা হচ্ছে শুরুর দিকে পড়ছিল, ওদের একটা সিলেবাস আমি বলে নিছিলাম যে সিলেবাসের বাইরে তোমাদের একটা জিনিস পড়াইলাম, কণার গতিতত্ত্ব, মনে আছে? কঠিন পদার্থে কণার সমূহ হচ্ছে তোমার হলো আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, তাই কণাগুলা কাছাকাছি থাকে। তরল পদার্থ তার চেয়ে একটু কম, তাই একটু ছোটাছুটি করে। আর গ্যাসগুলা পাত্রের গায়ে সবসময় ধাক্কা দেয়, যেমন এই যে পাত্রের গায়ে অলওয়েজ ধাক্কাইতেছে। এই তিনটা থিং এখানে লাগে, এর জন্য ওইখানে একটু দেখে আসছে। তাই এখানে একটা পার্ট লিখছে, তরল আর কঠিনের প্রকৃতি যেমন তার চাইতে বাতাসে ভিন্ন, এর জন্য স্বাভাবিকভাবেই শব্দের বেগ বাতাসে ভিন্ন হয় ওই দুইজনের তুলনায়। আচ্ছা, তো এরপর একটা চার্ট দেখি। তার আগে এখানে একটা থিং, তরল পদার্থের শব্দের বেগের চাইতে বাতাসের শব্দের বেগ কম, আর কঠিন পদার্থের শব্দের বেগ তরল পদার্থের চাইতে বেশি। তার মানে
পরের লাইনে লিখছি কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি, তরল পদার্থে তার চেয়ে কম, বায়বীয় পদার্থের সবচেয়ে কম, গ্যাসীয় পদার্থের শব্দের বেগ সবচেয়ে কম, এটা বলা হয়েছে। আর এই চার্টটা তোমরা একটু এমসিকিউ টেস্টের জন্য কয়েকদিন পড়তে পড়তে মনে রাখবা। বাতাসের শব্দের বেগ 330, এই যে ইউনিট আছে এখানে মিটার পার সেকেন্ড। হাইড্রোজেনের হইল 1284। তাহলে হাইড্রোজেন ভর্তি একটা বেলুন যদি বাতাসে ছেড়ে দেয় সেটা কি উপরের দিকে ওড়ে? ওড়ে। মানে কি বাতাসের চাইতে হাইড্রোজেনের ঘনত্ব কি কম? তাহলে একটু আগে তো এটাই শিখে আসলাম, ভি সমানুপাতিক 1/√ডি। তাহলে এই যে হাইড্রোজেনের মধ্যে ডি এর মান কম, তাই বেগ কি বেশি, আর এখানে ডি এর মান বেশি তাই বেগ কম। তাই দেখো একজন 330 এর চাইতে আর 1284 বেশি। পারদ, পারদ হলো এখানে লিকুইড ফর্মে থাকে 1450, সেখানে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ হলো 1493, তাপমাত্রার কারণে চেঞ্জ হয়। লোহা, এটা মুখস্থ রাখবে, এটা নৈর্ব্যতিক থেকে আসে 5130, আর সবচেয়ে বেশি হলো হীরায় 12,000 মিটার পার সেকেন্ড। কি বললা? হ্যাঁ, ও কঠিন মাধ্যমে শব্দের বেগ কত? কঠিন পদার্থটার উপাদান কি? যদি কঠিন পদার্থটা হীরা হয়, হ্যাঁ উল্লেখ করবে, এমনি বলবে না। যেমন এখানে বায়ু, বাতাস মানে কি, যেমন বায়ু, এখানে বায়ু লেখি নাই তো আমি, এখানে কিন্তু বায়ু লেখি, সরি বায়বীয় লেখি নাই, বায়বীয় লেখি নাই, মানে এখানে বাতাস উল্লেখ করে দেওয়া হয়েছে। বাতাসই হলো যেমন হাইড্রোজেন, সরি মানে আমার ঠিক, এটাও ঠিক, মানে আমরা গ্যাস লিখি না এই জায়গায়। গ্যাস বলতে সব বায়বীয়রে বোঝায়, তাই না? গ্যাস বলতে বায়ু একটা গ্যাসীয়, হাইড্রোজেন একটা গ্যাসীয়, এরকম। শুধু বায়ুতে শব্দের বেগ 330, কিন্তু আমি যদি বলি গ্যাসের তাপমাত্রা কত, এখন গ্যাসটা কিসের সেটা বলা লাগবে। গ্যাসটা যদি হয় বাতাস তাহলে 330, গ্যাসটা যদি হয় হাইড্রোজেন তাহলে 1284, মানে উপাদানটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, এখন এইখানে এই প্রশ্নটা দিনাজপুর 2022, এক ব্যক্তি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 হার্টজ কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করে শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা, এটা হলো টি, ছিল 35°C। শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব ছিল 17.5 মিটার, মানে এটা হলো ইকো নিয়ে কাজ করতে বলছে, প্রতিধ্বনি নিয়ে। প্রতিধ্বনির প্রশ্নটা ঘতে ছিল লোকটা প্রতিধ্বনি শুনবে কি শুনবে না, ওইটা পরে করব, মানে যে পরে আর একটা সূত্র আছে সেটা দেয়। তা আমরা এখানে বের করব হচ্ছে এই যে এটা, বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। গত ক্লাসে একটা সূত্র শিখছিলাম, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা নিলাম এফ ল্যামডা ইজ ইকুয়াল টু ভি, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এফ, এটাই তো সূত্র। এখন দেখো কম্পাঙ্ক 250 দেওয়া আছে, কিন্তু বেগের মান কি দেওয়া আছে? বেগের মান দেওয়া নাই, তাই বুঝছো কি এটা? এইখানে দেখো এই যে এফ এর মান দেওয়া আছে, কিন্তু এই যে ভি এর মানটা নাই। তাহলে আমরা হলো শুরুতেই এই যে ওই সূত্রটা লিখবো, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ভি নট রুট ওভার, উপরে হলো টি, নিচে হলো টি নট, মনে পড়ছে? হ্যাঁ আচ্ছা, তাহলে এইখানে আমরা লিখি হলো হেয়ার দিয়ে টি এর মান হলো এই যে এটা 335°C, 35 প্লাস 273, এই পাশেই কেলভিন, কত হয়? 308 কেলভিন। এখানে লাগবে টি নট, টি নটের মান হচ্ছে কত জানি তোর বলো, 0°C, দ্যাট মিনস 273 কেলভিন। আচ্ছা, আর ভি নটের মান কত? 330 মিটার পার সেকেন্ড। মানগুলা বসাই, তাহলে 330 গুণন রুট ওভার টি এর মান হলো 308 আর হলো 273। ক্যালকুলেটর আনো নাই তোমরা? 330 রুট ওভার 308 ডিভাইডেড বাই 273, 350.51 মিটার পার সেকেন্ড। তারপরে এই যে এখানে এসে লিখতে হবে আবার, তাহলে পাশে আমার দরকার হলো এখানে এফ এর মান লাগবে। এফ এর মান এখানে কত আছে? 250 হার্টজ। তাহলে আমি লিখলাম 250 হার্টজ।
তাহলে ওখানে যে মান পেলাম 350.51, নিচে হইলো 250 ভাগ 250, মান আসছে 1.402 মিটার। এটাই অ্যান্সার। বাসায় যে এরকম সৃজনশীল আছে অনেক, মানে শব্দের তাপমাত্রা দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, নিজের খুঁজে খুঁজে প্র্যাকটিস করা লাগবে। আগের ক্লাসে একটা ভিডিও দেখাইছিলাম, মনে আছে? ওইখানে সে কি বলছে, ভদ্রলোক বলছে তুমি একটা জিনিস পারলে মনে করবা না যে তুমি পেরে গেছো, তুমি ওটা করতে করতে ঠোঁটস্থ করে ফেলবা, না হলে কিন্তু পরীক্ষার আগে পারবা না। ওকে, এটা উঠানের দরকার আছে। তাহলে আমি সামনে আগাইলাম, আমার মতো উঠানোর দরকার ছিল। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-20, এখানে বলতেছে তরঙ্গটির বেগ নির্ণয় করো। তাহলে এখন এটা করো তোমরা দ্রুত, সময় হলো 1 মিনিট। আমরা যে জিনিসটা জানছিলাম, বোর্ডে তাকাইতে হবে, আমরা শিখছিলাম এফ ইজ ইকুয়াল টু 1/t, মনে আছে? আর শিখছিলাম, আর একটা শিখছিলাম হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই, ধরো এখানে লিখলাম হচ্ছে স্মল টি। এটাই তো ছিল এই সমীকরণ। আর এই সমীকরণকে যখন মিক্সড করতেছিলাম তখন আমরা একটা সমীকরণ পাইছিলাম, সেটা হচ্ছে এই পাশেটুকু এই পাশে নিয়ে আসলে 1/t ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টি, স্মল টি। তাহলে এন ইজ ইকুয়াল টু টি ইন্টু স্মল টি, এরকম একটা সমীকরণ হয়। তো এই জায়গায় যেটা দেখতেছি, এখানে টি এর মান দেওয়া আছে, আর হলো এখানে লুপ দেওয়া আছে 1 2 3, একটা, এই একটা, আর এই একটা। তাহলে এইটুকু মিলে হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য, আর এইটুকু মিলে হলো একটা তরঙ্গ দৈর্ঘ্য। টোটাল কয়টা? দুইটা। তাহলে এখান থেকে আমাদের বের করা লাগবে আমাদের মূলত তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হলো সূত্র, তাই না? কথা বলো। আমার লাগবে এফ এর মান। এফ এর মান এখন কোনটা থেকে বের করবো? এটা থেকে বের করবো, এটা থেকে? এটার মধ্যে তো নাই, তাহলে এই দুটার মধ্যে কোনটা নেব? ধরো এই যে এটা নিলাম, কারণ এই যে এখানে টি এর মান দিয়ে দিচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে আমি পাশে উদ্দীপক থেকে যে মান নিলাম, এখান থেকে ল্যামডা কত এরিয়ার মধ্যে দেওয়া আছে লুপগুলা? হ্যাঁ, আচ্ছা, এত শর্ট করে এটা করা যাব না, যেহেতু 3 মার্ক। এটার স্টাইলটা হবে এমন, উদ্দীপক হতে পাই 1 2 3 4, তাহলে আমি লিখলাম 4 ল্যামডা ডিভাইডেড বাই 2। আমরা কি জানি এইটুকুর মান কত? ল্যামডা ডিভাইডেড বাই 2 না, ইকুয়ালস টু 15 মিটারের সমান। তাহলে আমি এখানে পাচ্ছি হলো 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 15 মিটার, তাই তো হয়? অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা পাই 7.5 মিটার, এই যে পেলাম। আচ্ছা, আর হলো আমার কাছে দেওয়া আছে টি এর মান। তাহলে আমি লিখলাম, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে উদ্দীপকের মধ্যে টি এর মান কত দেওয়া আছে? পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 0.02 সেকেন্ড। অতএব এফ ইজ ইকুয়াল টু 1/t, 1 ডিভাইডেড বাই 0.2, কত হয় দেখো তো? 50 হয় না? কত হয়? 1 ভাগ 50, তাহলে এখানে লিখলাম 50 হার্টজ। আচ্ছা, এফ এর মান হচ্ছে 50, আর হলো এটা হলো 7.5, 50 গুণন 7.5, 375 অ্যান্সার। 375 মিটার পার সেকেন্ড। এই জায়গায় আছে হলো 300, তাই না? 375 মিটার পার সেকেন্ড ওভার। হ্যাঁ, বলো।
কোন এপের মান? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ডে যতগুলা আহ, আহ, এক সেকেন্ডে যতগুলা স্পন্দন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলা হয়। আচ্ছা, ধরো আমরা লিখলাম হচ্ছে টি সেকেন্ডে সম্পূর্ণ হয় এনটি, অতএব 1 সেকেন্ড টাইমে সম্পূর্ণ হয় এন ডিভাইডেড বাই টিটি। তো এটারে আমরা কম্পাঙ্ক এফ বললাম। এফ ইজ ইকুয়াল টু এন এর মান আছে হলো ধরো কমপ্লিট পূর্ণ স্পন্দন এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা, উপরে 2 দিলাম, কিন্তু এখানে টি এর মান কি আছে? এই মানটা আসলে স্মল টি না, এটা হলো ক্যাপিটাল টি, এটা হলো পর্যায়কালের টি। যদি ধরো এখানে এরকম না, ভালো কথা, ভালো বলছো, যেখানে আচ্ছা দেখো কোনো সমস্যা না, আমি যেটা বলছি বাসায় যে বই পড়লেই হবে, এই তরঙ্গটার কথা এটাই বলা হয়েছে, মানে লজিক দেখাইছে যে এই তুমি কি এই চিত্র দিয়ে ব্যাখ্যা করবা নাকি সংকোচন দিয়ে প্রসারণ দিয়ে ব্যাখ্যা করবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তারপরে এখানে এমসিকিউ গুলা কইরো, আমি করবো নি, আমরা হচ্ছে এই টপিকেই যাই, কারণ হলো সৃজনশীল সলভ করার জন্য হলো এটাই বেশি দরকার, 4 মার্কে এটা বেশি আসছে। আচ্ছা দেখো, তো এইখানে যেটা আসছে শব্দের প্রতিধ্বনি সম্পর্কিত তথ্য, যদি কোনো সৃজনশীল প্রশ্নে বলা হয় প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এরকম প্রশ্ন 2 ভাবে উত্তর দিবা। টেকনিক 1, তুমি যেই দূরত্ব নির্ণয়ের মাধ্যমে, আর টেকনিক 2 সময় নির্ণয়ের মাধ্যমে। এখন কি ব্যাপারটা হলো, যেমন ধরো এটা হলো একজন লোক এই জায়গায় দাঁড়িয়ে সাউন্ড তৈরি করছে, এই পাশে একটা ওয়াল থাকবে বা পাহাড় থাকবে, মোট কথা প্রতিফলক থাকবে, এটার নাম হলো প্রতিফলক, প্রতিফলক বা ফলক। আচ্ছা, আর যিনি শব্দ তৈরি করলেন তারে আমরা হলো উৎস ধরি, মানে শব্দ তৈরিকারী। তো ওনার কাছ থেকে শব্দ যখন উৎপন্ন হয়, আমরা গত ক্লাসে দেখছিলাম শব্দ উৎপন্ন হয় সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, শব্দ সব দিকে ছড়িয়ে পড়বে। তো একটা শব্দ এই সোজা যায়া এই সোজা যাবে, যায়া এখান থেকে বাধা পায় আবার ওনার কাছে ফিরে আসবে। তাহলে সম্পর্ক এই জায়গায় দুইটা, একটা হলো উনি যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো উৎস, আর প্রতিফলক, এই দুইটার মাঝখানের দূরত্ব বের করে ম্যাথ করা যায়। এই জন্য এই যে এখানে লেখা আছে শব্দের উৎস এবং প্রতিফলক এই দুইজনের মধ্যবর্তী ডি নির্ণয় করবা, অথবা শব্দটা যে গেল ওইখান থেকে ফিরে আসতে কত সেকেন্ড লাগলো সেটা বের করে। ঠিক আছে, তাহলে এখন কখন কোনটা করব? এই পড়ায় মনোযোগ দাও, তুমি তো পড়ার কিছুই বুঝতেছো না। আচ্ছা, তাহলে ধরো এখন এইখান থেকে শব্দটা যে তৈরি হইলো এই জায়গায় গেল, এখানে আসলো, এখন উদ্দীপকে যদি দেখো যে ডি এর মান দেওয়া আছে, বললো যে একজন লোক শব্দ করলো 17 মিটার দূর থেকে একটা শব্দ আবার মানে ওই শব্দটা ফিরে আসলো ওয়ালের সাথে বাধা পেয়ে, তার মানে কি দূরত্ব দেওয়া আছে, তখন বের করা লাগবে টি। আবার হচ্ছে ধরো সব মানে একটা লোক শব্দ করলো কোনো একটা মাধ্যম থেকে ফিরে আসতে সময় লাগছে 30 সেকেন্ড, এরকম টাইম বলে দিল, যখন টাইমের কথা দেওয়া থাকবে তখন টি বের করবা, আর যখন টাইম ডি এর মান দেওয়া থাকবে তখন টি এর মান বের করবা। তাহলে ব্যাপারটা কেমন? তো এইখান থেকে যে শব্দটা তৈরি হইলো, শব্দটা এইখান থেকে এইটুকু আমি ডি ধরছি, তাহলে আমি লিখবো শব্দের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ শব্দটা ইকো মানে সাউন্ডটা প্রতিধ্বনিটা ধ্বনির অনুরূপ ধ্বনি তোমার কাছে যে ফিরে আসবে, আসতে শব্দটার টোটাল দূরত্ব অতিক্রম করা লাগবে 2 বার। একবার হচ্ছে ডি মিটার সে যাবে এবং ব্যাক করবে হলো ডি মিটার, তার মানে এটার দূরত্ব হলো ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু হলো 2b। সবসময়ই মাথায় রাখবা যে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে এখানে 2টা দূরত্ব নেওয়া লাগবে, তাই এই যে এখানে দিচ্ছি মোট অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু 2d। আর শব্দের বেগ, এখানে বেগও বলা যেতে পারে, আমরা দ্রুতি বলছি, দ্রুতি ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা সবাই জানি দ্রুতি ইজ ইকুয়াল টু প্রতিধ্বনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। এখানে একটা লাইন লেখা আছে প্রতিধ্বনির ক্ষেত্রে, কোনো কোনো প্রশ্নে আবার বলবে শব্দটা ওখান থেকে ফিরে আসতে কতক্ষণ লাগছে, তখন বলে নাই বা প্রতিফলক পৃষ্ঠে যাইতে কতক্ষণ লাগছে, তখন আবার প্রতিধ্বনির ক্ষেত্রে নেওয়া যাবো না। যদি স্পষ্ট বলা থাকে যে প্রতিধ্বনির ক্ষেত্রে, তখনই তুমি হলো 2d নিবা। এটা আমরা সৃজনশীল সলভ করতে আমি দেখবো নি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2d নেওয়া হয়েছে, 2-3টা ম্যাথের ক্ষেত্রে শুধু ডি নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? কারণ ওই সময় বলে নাই যে ফিরে আসছে কি আসে নাই, এটা বলে নাই, বুঝছো? এই জন্য এখানে যে স্পষ্ট লেখা আছে প্রতিধ্বনির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব, আর নিচে হলো সময়। তাহলে দ্রুত ইজ ইকুয়াল টু আমরা পাইলাম ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই
টি। তাহলে ডি এর মান বের করা লাগবে, ওইভাবে আমরা যদি নেই 2d ইজ ইকুয়াল টু ভিটি, অতএব এখানে পাইলাম ডি ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2, এই যে এইটুকু। অর্থাৎ এই সমীকরণে কাজ করবার নিচে নোট লেখা আছে, শীটে লেখা আছে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব যদি 16.5 মিটার হয়, আর এইখান থেকে এইদিকে যাইতে ধরো 16.5 মিটার, আসতে 16.5 মিটার, এই টোটাল দুইটা যদি যোগ করি তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হইতে হবে, শুধু ডি এর মান হইতে হবে হলো 16.5 মিটার। কিন্তু যদি মোট অতিক্রান্ত দূরত্ব বলি তাহলে এস দিয়ে তখন লিখতে হবে 32 মিটার। এটা মাথায় রাখবা, নৈর্মিক দিকে কিন্তু দুইটাই থাকবে। ধরো যদি ডি লিখি, ডি দ্বারা কিন্তু দূরত্ব বোঝায় নাই, ডি দ্বারা দুইজনের মধ্যবর্তী দূরত্ব বুঝাইছে, এই জন্য লেখা আছে মধ্যবর্তী দূরত্ব, আর এস দ্বারা হলো অতিক্রান্ত দূরত্ব। তাহলে যদি এরকম দেওয়া থাকে অপশন এ মোট অতিক্রান্ত দূরত্ব 32 মিটার, অপশন 2 প্রতিফলক এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব, এটা বলছে অতিক্রান্ত দূরত্ব, আর এটা বলতেছি মধ্যবর্তী দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব লিখলাম, অতিক্রান্ত ভাষাটা বুঝো, অতিক্রান্ত দূরত্ব লিখলাম হলো 32, আর হলো উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব, তাইলে হবে হচ্ছে তোমার 16.5 মিটার। এটা মাথায় রাখবে, উল্টা পাল্টা বাজাই দিও না, বইয়ের মধ্যে এটা লেখা আছে আলাদা আলাদা। যদি এটা হয় তাহলে লোকটা যদি এত হয়, যদি 16.5 মিটার হয় অথবা এর বেশি হয় তাহলে শুনবে, আর যদি ধরো ম্যাথ করার পর দেখতেছে এরকম হয় তাহলে শোনা যাবে না। তাহলে এই জন্য এটার সম্পর্কটা হলো এরকম, ডি এর মান ম্যাথ করার পর যদি দেখি 16.5 মিটার আছে শুনবে, ডি এর মান যদি 16.5 মিটারের বড় হয় তাহলেও শুনবে, ডি এর মান মানে উল্টা হইলো আর কি জিনিসটা, এটা এটা এরকম হবে না, এখানে হবে হলো ডি এর মান যদি বড় হয় শোনা যাবে, আর ডি এর মান যদি লেস দ্যান 16.5 মিটার হয় তাহলে শোনা যাবে না, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু না বেশি হবে, ম্যাথ করার পর বেশি আসবে, হ্যাঁ 16.5 এর সাথে তুলনা করবা। এবং কি অবশ্যই এখানে কিন্তু মিটার লিখছি আমি, নট সেন্টিমিটার। আবার পরীক্ষার মধ্যে ধরো ইউনিট যদি সেন্টিমিটারে থাকে, তুমি তো ইউনিট পর্যন্ত না যেয়ে অ্যান্সার দিয়ে দিলে, তাইলে হবো না। ফর এক্সাম্পল ধরো এরকম লেখা আছে 16.5, তাড়াহুড়া করতে যে এরকম হয় না এমসিকিউ এ, পরেরটুকু দেখাই হয় না, মানে এনে সিএম দেওয়া আছে, তুমি এটা অ্যান্সার দিয়ে ফেলাইলে, তো 2 নাম্বার অপশনে আছে আবার হলো 32 মিটার। তো এরকম একটা বিষয় মাথায় রাখবা। আর যদি বলে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল টি নির্ণয়, এখন অনুভূতির স্থায়িত্বকাল মানে কি, যেমন আমি যে কথা বলতেছি এটা তোমার ব্রেন 1/10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখে, 1/10 সেকেন্ড মানে 0.1 সেকেন্ড, এটার বলে স্থায়িত্বকাল। যদি 0.1 সেকেন্ডের কম সময়ে ফিরে আসে তাহলে তোমার ব্রেন আর আলাদা করতে পারবে না। এর জন্য ম্যাথ করার পর ওই যে আগের মতোই মোট অতিক্রান্ত দূরত্ব প্রতিধ্বনির ক্ষেত্রে তোমার হলো ডি 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 2d, তাহলে সেই হিসাবে যে সম্পর্কটা আসে ভি ইজ ইকুয়াল টু, যদি তোমার 2d ডিভাইডেড বাই হলো টি হয়, বের করলে টি এর মান টির এই পাশে নিয়ে আসলাম, তাহলে সম্পর্ক হলো 2d ডিভাইডেড বাই ভি। ম্যাথ করার পর যদি দেখো টি এর মান বের হয়েছে 0.1 সেকেন্ড, তাহলে তুমি শুনবা প্রতিধ্বনি। টি এর মান যদি হচ্ছে 0.1 সেকেন্ডের চাইতে বড় হয় তাহলেও তুমি শুনবা, কিন্তু টি এর মান যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, এই ক্ষেত্রে শোনা যাবে না। তাহলে এখানেও কয়টা বিষয় মনে রাখা লাগবে, 3টা কন্ডিশন শীটে লেখা আছে। 0.1 সেকেন্ড হয় অথবা বেশি হয় তাহলে শোনা যায়, আর যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে শোনা যাবে না, এটুকু মাথায় রাখবা। তাহলে সূত্র মূলত দুইটা, একটা হলো এই যে এটা দেখো সবসময় এইভাবে সাজাবা ম্যাথটা, বেগ ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই টি, আর বেগ আর একটা হচ্ছে তার মানে এখান থেকে দুইটা রূপ বের হয়, একটা হলো ডি, ডি হলো বিটি ডিভাইডেড বাই হলো কত 2, আর হচ্ছে যদি টি বের করি তাহলে আমাদের আসতেছে হলো 2d ডিভাইডেড বাই ভি। তাহলে এইটার ক্ষেত্রে সামারি হলো এটাই, ডি এর মান 16.6 মিটার 5 মিটার, এর সমান হলে শুনবা 5 মিটারের 16.5 মিটারের বেশি হলে শুনবা, কম হলে শুনবা না। আর এটার ক্ষেত্রে সামারি হচ্ছে 0.1 সেকেন্ড, কম বা বেশি হলে শুনবো, সরি বেশি বা সমান হলে শুনবো, কম হলে শুনবো না। আচ্ছা এটা গেল। আচ্ছা এইখানে লিখছে একটা ব্যাপার আছে আবার, এই যে দালান থেকে বিপরীত দিকে দৌড়ালো, বিপরীত দিকে দৌড়ালো দালান থেকে, তাহলে এখানে আগের প্রশ্ন যেটা করলাম ওটা কি দৌড় টোরের কোনো বিষয় উল্লেখ করছিলাম না, তাহলে ওইটা ছিল শব্দ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকা,
কিন্তু এখন যে প্রশ্নটা আমাদের সামনে আসছে, এখন শব্দ করলাম, আমি আবার পিছনে ব্যাক করলাম, শব্দ এখান থেকে আমার পিছনে পিছনে আসলো। আবার উল্টা, আমি শব্দ করলাম পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে, ধরো সামনে পাহাড়, গুলি করলাম, এখন পিছন দিকে দেখলাম একটা বাঘ আইতেছে, আবার পাহাড়ের দিকে দৌড় দিলাম যা লুকানোর জন্য। তাহলে দুইটা ঘটনা, একটা ঘটনা হলো মানে ওয়ালের দিকে যাওয়া, এটা হচ্ছে একজন লোক শব্দ করবো করে সামনের দিকে যাবে, আর একটা ঘটনা হবে, এটাই হলো সবচেয়ে বেশি আসার মতো প্রশ্ন, মানে আসছে বেশি, শব্দ করার পর পিছনের দিকে আসবে। তাহলে এই টপিকটা হলো, এই যে এই দুইটা সূত্র পড়বা। এখানে লেখা আছে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো ব্যক্তি শব্দ করার পর যদি প্রতিফলকের দিকে অগ্রসর হয়, তাহলে এই সূত্র দ্বারা অঙ্ক করা লাগবে। আর তখন শুধুমাত্র সময় বের করবা। কি বের করবা? সময়। সূত্রটা হলো প্রতিধ্বনি শোনার সময় ইজ ইকুয়াল টু 2 ইন্টু প্রতিফলকের দূরত্ব ব্যক্তির থেকে এবং শব্দের বেগ প্লাস ব্যক্তির বেগ, অর্থাৎ ব্যক্তিটা কত বেগে দৌড়াইতেছে সেটা হিসাব করতে হবে এখানে। আর প্রতিধ্বনি শোনার পর, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো ব্যক্তি শব্দ করার পর যদি প্রতিফলকের বিপরীত দিকে আসে, তাহলে তখন এই সূত্রটা ব্যবহার করবা। এটার এটা একই, এই জায়গায় হলো প্লাস, এই জায়গায় হলো মাইনাস। তাহলে প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময় 2 ইন্টু প্রতিফলকের দ্রুত, এখানে আছে শব্দের বেগ মাইনাস ব্যক্তির বেগ, আর এটা হলো শব্দের বেগ প্লাস ব্যক্তির বেগ। তাহলে মনে রাখার একটা সহজ বিষয় হলো, ধরো এটা হলো একজন ব্যক্তি, এটা হলো তাদের মধ্যবর্তী দূরত্ব। যদি এরকম হয় তাহলে ম্যাথ করবা হলো প্রতিধ্বনি শোনার সময় টি ইজ ইকুয়াল টু, এখানে হলো 2d ডিভাইডেড বাই ভি অফ সাউন্ড প্লাস ভি অফ হলো পার্সন, এটা হলো সূত্র। আর যদি দেখো যে লোকটা হচ্ছে যে যেখানে ওয়াল, সে পিছনের দিকে দৌড় দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2d প্লাস ভেলোসিটি অফ সাউন্ড মাইনাস ভেলোসিটি অফ পার্সন, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হলে তার মানে প্লাস, পিছনের দিকে অগ্রসর হলে মাইনাস। এটা আসলে কিভাবে হইলো ওটাও আমাদের একটু জানা নেওয়া লাগবে, বাসায় যা করবা এটুকু উঠে আনিবা। চিত্রটা আঁকাইলাম, ভালো করে আগে বুঝে নাও। এটা ধরো এটা হচ্ছে এখানে, এটা এটা খাতায় লিখতে হবে, এটা শীটে জায়গা হবে না। আমি এখানে লিখলাম ওয়াল বা পাহাড়, এটা আমি লিখলাম, অথবা প্রতিফলক, প্রতিফলক লিখলাম। তো লোকটা ধরো এই জায়গায় দাঁড়িয়ে আছিল, এই জায়গায় দাঁড়িয়ে শব্দ করলো, শব্দ করার পরেই দেখলো যে একটা বাঘ বা ভাল্লুক আসতেছে, এই জন্য পাহাড়ের দিকে দৌড় দিল। আচ্ছা, তাহলে মজার জিনিস হইলো, যে জায়গায় দাঁড়িয়ে শব্দ করলো, প্রতিধ্বনি কি ওই জায়গায় দাঁড়িয়ে শুনলো না অন্য জায়গা থেকে শুনলো? অন্য জায়গা থেকে শুনলো। তাইলে ব্যাপারটা এরকম, ধরো এখান থেকে ডি মিটার গেছে শব্দটা, কিন্তু ডি মিটার তো ফিরে আসতে পারে না এই শব্দ। লোকটা এই জায়গায় কতটুকু দূরে গেছে? লোকটা ধরো এক্স মিটার দূরে আগে গেছে। তাহলে লোক যদি ডি মিটার দূরে আগে যায়, এখান থেকে এইটুকুর দূরত্ব কতটুকু হবে কেউ কি বলতে পারো? হ্যাঁ, গুড, ডি মাইনাস এক্স। অর্থাৎ প্রতিধ্বনির দূরত্ব কোনটুকু? তাইলে সাদা কালার দিয়ে লাগছে, প্রতিধ্বনির দূরত্ব হলো, এই দেখো শব্দ এইটুকু যায়, যে সাদা কালারটা বুঝলাম এই পর্যন্ত যায়, ঘুইরা এই যে এই পর্যন্ত আইছে, অর্থাৎ এইটুকু হলো এখানে ডি মাইনাস এক্স। আচ্ছা, তাইলে আর লোকটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে এক্স। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি, দা ভেলোসিটি অফ দা সাউন্ড। তাহলে সাউন্ডের ভেলোসিটি হিসাবের ক্ষেত্রে আমরা সূত্র কোনটা লিখবো? একটু আগে যেটা লিখছিলাম, ভি অফ সাউন্ড ইজ ইকুয়াল টু ডি মিটার গেছে এবং ডি মাইনাস এক্স মিটার আসছে, তাহলে ডি প্লাস ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই কি হবে বলো দেখি? টি, কারণ আমরা একটু আগে তো সেইটাই শিখে আসলাম, এখন গতির অধ্যায়ও পড়ছি। তাহলে ভি অফ সাউন্ড ইজ ইকুয়াল টু এখানে 2d মাইনাস এক্স ডিভাইডেড বাই হলো টি, এটা হলো 1 নং সমীকরণ। আর হচ্ছে এখন আমরা লিখবো এই লোকটা কত বেগে দৌড়াইছে সেইটা, দা ভেলোসিটি অফ দা পারসন। আচ্ছা, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো দেখো এইদিকে তাকাও, এই লোকটা শব্দ করে সামনের দিকে দৌড় দিছে, তাই না? আর শব্দ আবার ঘুরে এইদিকে আসছে, তার মানে এটা হলো মিলিত স্থান। এটার নাম কি? মিলিত স্থান। মিলিত স্থান কিসের মিলিত স্থান? শব্দ এবং ব্যক্তির। তার মানে হচ্ছে আমরা ওই যে গতির অধ্যায়ে পড়ে আসছিলাম, মিলিত হওয়ার সময় কয়টা?
একটা থাকে, কয়টা থাকে? একটা। অর্থাৎ এখানে আলাদা আলাদা হলো টি হবে না, টির মান একটাই হবে। তাহলে ধরো ভ্যালোসিটি অফ পার্সন লিখলাম ইজ ইকুয়াল টু পার্সন কতটুকু দূরে গেছে, এক্স মিটার গেছে, কত সময় গেছে, টি মিটার, সরি টি সেকেন্ড। এখানে কিন্তু টি ওয়ান টি টু হবে না, বাট টি অফ এখানে যদি তুমি ভাবো যে এখানে পি দেওয়া দেই তাহলে কি হবে? হবে না কিন্তু। আচ্ছা, এটা হলো তোমার এখানে এক্স এর মানটা বসিয়ে দিবা। তাহলে আমি এখানে পাইতে পারি এক্স ইজ ইকুয়াল টু পার্সন অফ পি ইন্টু টি। এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমি এই জায়গায় লিখবো হচ্ছে 1 নং এবং 2 নং হতে পাই। এটা নিলাম ভ্যালোসিটি অফ সাউন্ড ইকুয়ালস টু, এখানে লিখলাম হচ্ছে 2d মাইনাস এক্স এর মান বসাবো হলো এই যে এইটুকু, এই যে এইটুকু হলো এক্স এর মান, এই যে এইটুকু। তাহলে আমরা এখানে বসাইলাম হলো ভি অফ পি ইন্টু টি, নিচে হলো তোমার ম্যাথের 1 নং সমীকরণের টি। তাহলে আমি এখন এটা নিচে মনে মনে 1 আছে, এদিকে আর গুণ করে দেই, আর গুণ করে দেই, তাহলে 2d মাইনাস ভি অফ টি ইজ ইকুয়াল টু ভি অফ এস ইন্টু হলো টি। তাহলে টি কমন নেব, তাহলে এইটুকু ওই পাশে নিয়ে গেলাম, 2d ইজ ইকুয়াল টু ভি অফ এস অফকে ভি অফ এস ইন্টু টি অফকে টি। এটা ওই পাশে যায় হলো প্লাস, প্লাস ভি অফ পার্সন ইন্টু হলো টি। তাহলে আমি এইটুকুরে এ পাশে নিয়ে আসি, ভি অফ এস প্লাস ভি অফ পার্সন, টিকে ব্র্যাকেটে রেখে দিলাম কমনে, হলো 2d। অতএব আমরা টি ইজ ইকুয়াল টু পাইতেছি হলো 2d ডিভাইডেড বাই ভি অফ এস প্লাস ভি অফ টি। এটা তুমি কোনো বইয়েই পাবো না, ঠিক আছে? তোমাকে এটা লজিকটা 2-3 বার লিখে ব্রেনে সেট করা লাগবে। আচ্ছা, কারো কারো বুঝতে অসুবিধা হয়েছে, যাদের অসুবিধা হয়েছে জিনিসটাই যে এটা এরকম না, এটা আসলে এরকম ছিল না, একটু এদিকে তাকাও। আমি এই জায়গায় যদি দেখো, যদি অসুবিধা এরকম, আমি লিখলাম বেগ ইজ ইকুয়াল টু, আমি লিখলাম সরণ ডিভাইডেড বাই সময়, এইভাবে লিখলাম। এখানেও তো বেগই বের করছি নাকি, এখানেও লিখলাম বেগ ডিভাইডেড বাই সরণ, সরণ ডিভাইডেড বাই সময়। এখন বলো তো এই বেগটা কার বেগ? শব্দের বেগ, লিখলাম শব্দের বেগ। তাহলে এটা কি হবে? শব্দের সরণ। এটা হলো ব্যক্তির বেগ, ঠিক আছে? তাহলে এটা কি? ব্যক্তির সরণ। তাকাও, এই যে বি ইজ ইকুয়াল টু, শব্দ কতটুকু দূরে গেছে? শব্দ গেছে ডি মিটার গেছে, তাহলে সরণ লিখলাম ইজ ইকুয়াল টু ডি মিটার গেছে, আর ফিরে আসছে ডি প্লাস এক্স, ডি মাইনাস এক্স। তাহলে এই যে মান বসিয়ে দিলাম উপরে, ডি প্লাস ডি মাইনাস এক্স। আর সময় তো দুটো একই, কারণ মিলিত হওয়ার সময়। তাহলে এখানে যেহেতু এটা শব্দ, তাই যে এস দিলাম। তাহলে আমাদের প্রবলেম সলভ করতেছে বি অফ এস ইজ ইকুয়াল টু ডি প্লাস ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই টি। অতএব আসতেছে হলো বি অফ এস 2d মাইনাস এক্স ডিভাইডেড বাই টি। আমি হচ্ছে আর কি ডিরেক্ট এই যে এই লাইন থেকে লিখছি, বুঝছো তো? এটার ক্ষেত্রে ওই রকম। তাহলে স্মরণ, কার স্মরণ? ব্যক্তির স্মরণ। ব্যক্তি কতটুকু স্মরণ করছে? ব্যক্তি হলো এক্স মিটার গেছে, তাই উপরে দিছি এক্স, আর মিলিত হওয়ার সময় একটা টি, আর পার্সেন্ট অফ ভেলোসিটি, এইভাবে আসছে। মানে এখানে একটু শর্ট করা হয়েছে। আচ্ছা, ব্যক্তি কতটুকু স্মরণ করছিল? এখানে লিখলাম ব্যক্তির স্মরণ। বলো তো ব্যক্তির স্মরণ কত? এখানে লিখলাম ব্যক্তির স্মরণ, ব্যক্তির স্মরণ ইকুয়ালস টু এক্স লিখলাম। আর সময় দুটা হলো মিলিত সময়, সময় এখানে দুটাই টি। অসুবিধা হচ্ছে? মানে এটার ক্ষেত্রে এটা লিখছি তাই না, না কোনটা বলতেছো? ও আচ্ছা 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 আচ্ছা, মানে ওই যে এক্স এর মানটা আমি বসাইলাম, এক্স এর মান বসিয়া এই যে এরকম একটা সমীকরণ আসলো, সেটা বললাম। হ্যাঁ, ভেলোসিটি তো স্মল লেটারে হয়, ক্যাপিটালে হয় না। আমি এগুলা ক্যাপিটালে লিখছি, বড় হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারবে না? এটা একটু 15 বাজে তো, তোমরা একটু মানে ভিডিও পজ করে 2 সেকেন্ড একটু উড়িয়ে নিও, হ্যাঁ? একটু আমার তাহলে সময় পেলাম, আমার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, বোর্ডে তাকাও। এই জায়গায় একটা লোক আছিল,
উনি এটা হলো ধরো প্রতিফলক, উনি শব্দ যখন করলো দেখলো যে মানে ধরো ফায়ার করছে বা একটা সাউন্ড করছে, তাই পাহাড় থেকে তারা কিছু ধরার জন্য আসতেছে, উনি তো এইদিকে দৌড়ে আসবে। তো শব্দ তৈরি হয়ে, শব্দ এই জায়গায় তৈরি হয়ে মানে আবার এইদিকে ওরে দৌড়ে ওর কাছে আসলো, তাহলে শব্দ এবার বেশি গেল না কম গেল দ্রুত? আগেরটাই কম গেছিল, ও আরো শব্দের দিকে ওর কাছে আসলোই না, আরো কম আসলো, ডি মিটার যায় আর ডির সাইড আরো কম আসছে। হ্যাঁ, আর এবার হলো আরো হলো উল্টা দিকে যাইতেছে, এই যেটা উল্টা দিকে যাওয়া বলে। ধরো আমি তীর চিহ্ন এই দিকে দিয়ে রাখলাম, এই দিকে দিয়ে রাখলাম, তাহলে শব্দ ডি মানে কি? ডি মানে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত হলো তোমার ডি, তাই না? তো ঘুরে আসবে এটা তো তোমার ডি, তাহলে ডি মিটার গেল, ডি মিটার আসলো। কিন্তু ঘটনাটা হলো এইখানে আইসা দেখে লোকটা নাই, লোকটা ওইদিকে দৌড়ছে, তাই শব্দ তো আর থামে নাই, শব্দ আরো আগে আসলো। তো এখানে আমরা সবসময় ব্যক্তির অতিক্রান্ত দূরত্বরে আমরা এক্স এক্স দ্বারা প্রকাশ করতেছি, কি দ্বারা? এক্স দ্বারা। তাহলে শব্দ এবার এক্স মিটার বেশি আসলো না? শব্দ এখানে থাইমা নাই, আরো এইটুকু আসলো। তাহলে আমি যদি লিখি, আমি লিখলাম শব্দের শব্দের বেগ, ধরো এখানে লিখলাম শব্দের বেগ সমান সমান শব্দের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এখানে লিখলাম হচ্ছে সময়। আচ্ছা, বা এখানে লিখলাম মিলিত সময়, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তা এখন বলো এই জায়গায় হলো শব্দের অতিক্রান্ত দূরত্ব কতটুকু বলো তো? শব্দের অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু, আমরা দেখতেছি শব্দ গেল ডি মিটার, ভালো কথা গেছে ডি মিটার, শব্দ আসলো এখানে ডি, তার সাথে আরো এই যে এইটুকুরে যদি লিখি, এইটুকু হলো ডি আর এইটুকু হলো এক্স, দুটো এক জায়গায় লিখলে ডি প্লাস এক্স হয়, তাহলে আমি দিলাম ডি প্লাস এক্স, তাহলে 2d প্লাস এক্স, অর্থাৎ এখানে এস এর মান হলো এইটা, অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকুয়াল টু 2d প্লাস এক্স। বুঝছো তো? তাহলে আমি এখানে সমীকরণটা এবার ভেলোসিটির জন্য ভি, অতিক্রান্ত দূরত্ব এস ডিভাইডেড বাই মিলিত সময় টি, মানে এটা বেগের সূত্রই তো নাকি? তাহলে এবার মান বসাই, ভি ইজ ইকুয়াল টু এস এর মান হচ্ছে 2d প্লাস এক্স ডিভাইডেড বাই টি, এই যে এটার 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমি লিখলাম হচ্ছে ব্যক্তির, এইটুকু তোমরা বাসায় যা লিখে নিও, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব, যেহেতু এটা শব্দ তাই এই যে এখানে আমি একটা এস ইউজ করছি মানে পার্থক্য বোঝানোর জন্য, ইজ ইকুয়াল টু ব্যক্তির বেগ, এটা হবে ব্যক্তির বেগ। আচ্ছা, তাহলে লিখলাম ব্যক্তির বেগ, ব্যক্তির বেগ ইকুয়ালস টু ডিভাইডেড বাই, এই যে এখানে লিখলাম মিলিত সময়, মিলিত সময় কয়টা বলো? মিলিত সময় একটা। তো যদি অত বেশি মাথা ব্যথা হয়, এটা যেহেতু সাউন্ডের বেগ, তাহলে সাউন্ডের হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ স্পিড অফ সাউন্ড, এইরকম এই যে স্পিড অফ সাউন্ড, মানে এইরকম যদি এত লেখো, এত লিখলে আবার অত মনেও থাকে না। তাহলে ব্যক্তির জন্য পার্সন, ভেলোসিটির জন্য ভি, দিলাম ভি, তাহলে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব অফ পার্সন, স্পিড অফ পার্সন, আর নিচে মিলিত হওয়ার সময় কি, তাহলে লোকটা কতটুকু দৌড়াইছিল পিছনের দিকে? এস, তাহলে এই যে এস অফ পার্সন ইজ ইকুয়াল টু এখানে হবে হলো এক্স, তাহলে আমি এই জায়গায় পাইতেছি হলো ভি অফ পি এক্স ডিভাইডেড বাই টি, তাহলে আমি এই জায়গায় পাই এক্স ইজ ইকুয়াল টু ভি অফ পি ইন্টু টি, এই যেটা হলো 1 নং 2 নং সমীকরণ। বুঝছো? আমি আসলে এই যে সাউন্ড মাউন্ট দিলাম, সাউন্ড মাউন্ট না দিয়ে আমরা তো গতিরোধ দেখলে 1 2 ধরছি, যেমন একটা অতিক্রান্ত দূরত্ব আর একটা অতিক্রান্ত দূরত্ব এরকম ভাবে 1 2 ধরছি, তাই না? আচ্ছা, তাইলে আমরা এখানে মান বসাই, এই যে এইটুকুর মানটা ধরো এই যে এই মানটুকু এখানে বসিয়ে দিই, তাহলে অর্থাৎ 1 নং এবং 2 নং হতে আমরা পাই, আমরা যেটা পাই সেটা হচ্ছে হলো ভি অফ এস ইজ ইকুয়াল টু এই যে 2d প্লাস এই যে এইটুকু এক্স এর মান হলো ভি অফ পার্সন ইন্টু টি, নিচে হলো এনে টি আছে দিয়ে দিলাম হলো টি, তাহলে আমাদের আগের মতোই আমরা হচ্ছে 2d প্লাস ভি অফ পি টি ইজ ইকুয়াল টু এইটার এইটা গুণ, এটা এদিকে নিয়ে আসলাম ভি অফ এস টি,
তাহলে আমি লিখতে পারি 2d ইজ ইকুয়াল টু ভি অফ পি টি, এটা ওই পাশে যা মাইনাস হবো, তাই হবো না? তাহলে এইদিকে রাখলাম মাইনাস, এই যে আগেরটা ভি অফ এস টি। তাহলে এখান থেকে টি কমন নাও, টি কমন নিলে ভি অফ এস মাইনাস ভি অফ পার্সন ইকুয়ালস টু হলো 2d। অতএব টি ইজ ইকুয়াল টু আসতেছে হলো 2d ডিভাইডেড বাই ভি অফ এস ভি অফ পি, অর্থাৎ এই যে এটা মাইনাস আসলো। বুঝছো তো? লাস্ট একটা লোক দাঁড়িয়ে আছে, সর্বশেষ কথা, সাউন্ড করে সে সামনেও যায় নাই পিছনেও যায় নাই, তাকাও। তাহলে টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই ভি, এটা হলো সূত্র। ওকে, আচ্ছা একটা লোক শব্দ করলো, আজকের সামারি ক্লাসের শব্দ করার পরে সে সামনে তীর চিহ্ন বুঝলাম সামনে গেছে, তাহলে টি ইজ ইকুয়াল টু 2d প্লাস কত, কিছুই না, ডিভাইডেড বাই ভি অফ শব্দের বেগ ভি অফ পার্সনের বেগ, এটা হলো ওয়াল। আর লোকটা যদি শব্দ করার পরে ধরো লোকটা সাউন্ড করছে পিছনের দিকে দৌড় দিছে, এটা হলো ওয়াল। এই ক্ষেত্রে সূত্র হলো টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই ভি অফ সাউন্ড মাইনাস ভি অফ পার্সন। তাহলে সূত্র হলো তিনটা। শব্দ করে দাঁড়িয়ে থাকলে সামনে পিছে এগুলা কিছু বলে নাই, এটা দিয়ে ম্যাথ করা লাগবো, সামনের দিকে দৌড় দিছে এটা দিয়ে ম্যাথ করা লাগবো, পিছনের দিকে দৌড় দিছে এটা দিয়ে করা লাগবো। বাসায় এটা এইভাবে করবা, টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই ভি, এরকম তীর চিহ্ন দিবা, মানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুই তিনবার লিখবা 2d ডিভাইডেড বাই, ব্যক্তি যেহেতু দৌড়াইছে তাহলে ব্যক্তির বেগ হিসাবে না লাগবে, ব্যক্তির বেগ সাউন্ডের বেগের সাথে যোগ, যদি ব্যক্তি হলো প্রতিফলকের দিকে যায়, মানে এটা আসলে দিকে বোঝা, বাংলাতে লিখবা দিকে, এটা চিহ্ন দেওয়া কাজ হবো না, স্থির থাকা, এনে হলো স্থির, যদি স্থির থাকে তাহলে সূত্র এটা, আর যদি দিকে দৌড় দেয় তাহলে এটা, আর যদি বিপরীত দিকে দৌড় দেয় তাহলে 2d ভ্যালোসিটি অফ সাউন্ড ভ্যালোসিটি অফ পার্সন, এনে পার্সন হবে, পার্সন, এটা হলো বিপরীত দিকে, বিপরীত দিকে, এটা এক জায়গায় লিখে নাও, তাড়াতাড়ি করো 22 বাজে। আচ্ছা এটা মাইনাস, এটার কথা বললাম। আচ্ছা আচ্ছা দেখো এটা নিলাম, এখন এই প্রশ্নটা আমরা দেখি, এখানে বগুড়া জেলা স্কুলের প্রশ্ন এটা। একজন ব্যক্তি পাহাড় থেকে এত কিলোমিটার দূরে গুলি ছুড়লো, আচ্ছা তাহলে এটা হলো ডি এর মান, মানে 2.5 কিলোমিটার দূরে সে দাঁড়িয়ে আছে, সর্বোচ্চ গতিতে দৌড়াতে লাগলো, ভালো কথা, কিন্তু ওনার গতির কথা বললো না, সে 0.33 মিনিট পর প্রতিধ্বনি শুনলো। ওই দিনের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। ওই ব্যক্তি কত বেগে দৌড়িয়েছিল তা বের করো। তাহলে সূত্র হলো এটাই, মোড়ে তাকাও, টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই ভি অফ এস প্লাস, দিকে দৌড় দিচ্ছে, এই যে দিকের কথা বলছে, তাহলে ভি অফ পার্সন, তাহলে এইটা বের করা লাগবে এবার। তাহলে ভি অফ এস প্লাস ভি অফ পি ইকুয়ালস টু 2d, নিচে হইল টি, তাই না? কার মানটা বের করবো, এই যে এইটা। তাহলে আমি একটা কাজ করি, এখানে ভি অফ পিটা রাইট, হ্যাঁ 2d ডিভাইডেড বাই টি মাইনাস ভি অফ এস, এরকমই তো হয়। তাহলে আমি এখানে লিখলাম 2 ইন্টু ডি এর মান এখানে আছে কিলোমিটার, 2.5 কিলোমিটার, তাহলে কিলোমিটারের কিলোর বদলে আমরা 1000 দ্বারা গুণ করবো, তাই না? অর্থাৎ 2.5 কে 1000 দ্বারা গুণ দিলে কত হয়, 2500, তাহলে দিলাম 2500। আর কত মিনিট, মিনিটের কথা বলছে, তাহলে টি এর মান হলো 0.2333 ইন্টু 60, দেখো তো কত হয়, তো ধরো এই হিসাবটা করো কত, তাড়াতাড়ি করো, ওইটা বলো, এটা বাদ।
টি এর মান 13.998 মাইনাস, এখন দেখো ভালো কথা, ডিএস আছে, এই যে তাপমাত্রা দিছে, আগে তাহলে বের করা লাগবে ভি অফ এস ইজ ইকুয়াল টু ভি, ধর আচ্ছা তাহলে করতে হবে ভি ইজ ইকুয়াল টু ভি নট রুট ওভার টি নট, রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট। তাহলে 330 গুণন, এই যে দেখো মানে এখন কিছু লিখতেছি না, তুমিও ওরকম কিছু লিখবা না, কখন প্রথম 2-3 দিন হলো পুরোটাই লিখেই করতে হবে। তাহলে টি এর মান এখানে 25 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রির সাথে কত যোগ করা লাগবে, 273 ডিভাইডেড বাই 273। এই মানটা নিয়ে এই যে সাউন্ডের এই জায়গায় বসানো লাগবে, অর্থাৎ বি অফ সাউন্ড। এটা এটা অফকোর্স নট, কি বলে 50-এর আশেপাশে, 273-এর 298। পিছনে এলা এইটা জানি রেকর্ড না হয়, তুমি আগে এই দুটা যোগ করো, তাহলে 273 298 298 রে তুমি 273 দিয়ে ভাগ দিলা, তোমার ক্যালকুলেটর একটা মান আসছে, তারপরে এটা রুট দাও, রুট দিয়ে অ্যান্সার দিলা, এটা আসলো, তার সাথে 330 যোগ দিলা, তাহলে মান আসছে হলো 344.77 মিটার পার সেকেন্ড, 344.77। এখন এইটার করি 2 ইন্টু 2500 ভাগ 13.998 মাইনাস 344.77, মান আসছে হলো 12.42, এই যে 12.42 মিটার পার সেকেন্ড। আমি চ্যালেঞ্জ করলাম যদি এই সূত্র কোনো জায়গায় পাও আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাও, নিও 500 নিয়ে যাও। এখন শোনো, বাসায় দিলে হোমওয়ার্ক হলো এরকম টাইপের হচ্ছে, মানে সবচেয়ে বেশি ম্যাথ আছে এরকম টাইপের, পাহাড়ের দিকে দৌড় দেওয়া অথবা পাহাড়ের উল্টা দিকে দৌড় দেওয়া। উদ্দীপকটা পড়বা, পড়ে তাহলে আমাদের আজকে যে সূত্রটা শিখলাম বেগের সূত্র, ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি নট, এটা খাতার কানতে লিখবা। তারপরে সূত্র হলো প্রতিধ্বনির দুইটা, এক জায়গায় দাঁড়িয়ে থাকার সূত্র হলো দুইটা, একটা হলো ডি ইজ ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই ভি। আর একটা লোক দৌড় দিয়ে পাহাড়ের দিকে দৌড় দিলে টি ইজ ইকুয়াল টু 2d প্লাস ভি অফ এস প্লাস ভি অফ টি, পাহাড়ের উল্টা দিকে দৌড় দিলে ভি অফ এস মাইনাস ভি অফ টি। এগুলা লেখা, এগুলা দিয়ে কইরো। বই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই 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 রেজাল্ট খারাপ করবা যদি মানে যেই দিনকার পড়া সেই দিন না পড়ো। আমার কথা কি বুঝছো তোমরা, আমি কি বলছি, যেটা আছে সেটাই করো। আচ্ছা দেখো, এটা তো কবেই বলছি যে তোমরা কিছুই পড়ো নাই এখানকার, এমন কিছু যেগুলো হলো রিভিশনে তোমরা পড়বা। হ্যাঁ ইয়েস, কাজ ক্ষমতা শক্তিতে কিছুই লাগে না, বোঝো না দেখে তোমার কাছে লাগে। আচ্ছা দেখ, কি লাগে বেশিরভাগ ম্যাথে, আচ্ছা আগামী ক্লাসে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বলে দেই গাইড থেকে খুঁজে খুঁজে, তাহলে এইরকম টাইপের কয়টা এমসিকিউ করবা, যতগুলো আছে সবগুলা করে, ইয়ার কি করতেছি না, 50টা বুঝি না 20টা বুঝি না, যে কয়টা আছে সবই করবা। হ্যাঁ নাকি, হ্যাঁ সিকিউ সিকিউ করবা, যদি এমসিকিউ দেখো এই নিয়মের আছে সেগুলা করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর আগামী ক্লাসে হলো তোমরা কেমিস্ট্রি নিয়ে আসবা, কেমিস্ট্রি 6ষ্ঠ অধ্যায়ের আমরা হচ্ছে মোলার ঘনমাত্রা পর্যন্ত ছিলাম তো, আর হলো বিক্রিয়ার সমতা দিয়েছিলাম মনে আছে, আগামী ক্লাসে সবার খাতায় দেখা হবে বিক্রিয়ার সমতা দেখে, ওই বিক্রিয়ার সমতা গুলা শুধু দিচ্ছিলাম আমি হচ্ছে লিমিটিং বিক্রিয়া,
যারা দেখাইছো ওই খাতাটাই নিয়ে আসবা। যাও বাসায় যাও। নাম্বার না? আচ্ছা, নাম্বারটা ফোন থেকে দিতেছি, দাঁড়াও সবাই বেরোন। একটা আমার, এটা কার? এটা আমার তো না, এটা মনে হয় তোমার না? দেখি মোবাইলটা খুলি, দেখি